চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে শিরোনাম কি করা হলো। শুরুতেই হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, 730 কোটি টাকা ব্যয় তবুও ডুবল ঢাকা, অল্প সময়ে অধিক বৃষ্টির বিপদ বাড়ছে। আছে সংসদ সদস্যদের টানাটানি, 6 বছরে হয়নি একটি গুদামও। বিসিআইসির সারের গুদাম নিয়ে এই খবরটি দেওয়া হয়েছে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, নেতৃত্বের জন্য যোগ্য নন ট্রাম্প, আবারও গড়বড় বাইডেনের। এবং একই সঙ্গে আছে যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে কথা বললে তা হতাশ করে। এটি মূলত আন্দোলনরত যারা শিক্ষার্থী তাদের বক্তব্য। এছাড়াও আছে ছুটির দিনেও বিক্ষোভ, শাহবাগে অবরোধ। কোটা সংস্কার আন্দোলনকারীদের যে কর্মসূচি সেই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা দৈনিক সমকাল, তাদের প্রধান খবর, সরকারি সহায়তার সমতা স্কিমে নিবন্ধন বেশি। সর্বজনীন পেনশন নিয়ে এই খবরটি, যে সমতার যে স্কিমটি আছে সেটিতেই সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে। এছাড়াও আছে বৃষ্টিতে ভাসলো রাজধানী, অনেক এলাকায় কোমর পানি উঠে গেছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এবং 17 জনকে প্রশ্ন দেন সাজেদুল, 46তম বিসিএসে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে, মূলত সরকারি চাকরির পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি যেসব দুর্নীতির খবর সামনে এসেছে, তেমনই একটি খবর যে 46তম বিসিএসে 17 জনের কাছে প্রশ্ন ফাঁস করেছিলেন সাজেদুল নামের এই ব্যক্তি, সেই খবর দেওয়া হয়েছে। এছাড়াও আন্দোলনে দলাদলি, কমিটির ভাগে গলাগলি এবং ছুটির দিনেও সারা দেশে শিক্ষার্থীদের অবরোধ। কোটা সংস্কার আন্দোলনকারীদের যে কর্মসূচি সেই খবরটি দেওয়া হয়েছে। পরের পত্রিকা হাতে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান খবর, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের 4র্থ মৃত্যুবার্ষিকী, কর্মে চিরঞ্জীব স্বপ্ন সারথী। এছাড়াও আছে স্বপ্নকে সম্ভব করেছেন যিনি, তার মৃত্যুবার্ষিকী নিয়েই মূলত পুরো প্রথম পাতাটা তারা সাজিয়েছে, মৃত্যু নয় জীবনী যার শেষ কথা। এর পরের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ, তাদের প্রধান খবর, বৃষ্টিতে ডুবলো ঢাকা, দিনভর ভোগান্তি, পানি সরার ব্যবস্থাপনাতেই গলদ। এটি একটি মন্তব্য প্রতিবেদন। বৃষ্টির অজুহাতে চড়া সবজির দাম। একই সঙ্গে আছে বৈধ উৎস ছাড়াই বিপুল সম্পদ জসিমের, চন্দনাইশ উপজেলার একজন কর্মকর্তা, তার কিছু দুর্নীতির খবর এখানে দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসে বিক্ষোভের সঙ্গে চলছে সড়ক অবরোধ, কোটা সংস্কার আন্দোলন নিয়ে এই খবরটি দেওয়া হয়েছে। এবং পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে, বিজি প্রেসের কয়েকজনকে সন্দেহে রেখে তথ্য সংগ্রহ শুরু করা হয়েছে। পরের পত্রিকা রেকর্ড বৃষ্টিতে নাকাল নগরবাসী, এটি দৈনিক ইত্তেফাকের প্রধান খবর। নিউ মার্কেটে দোকানে পানি, ব্যবসায়ীদের ক্ষতি। এছাড়াও গ্যাস উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে আছে, ট্রাম্পকে হারাতে আমিই সবচেয়ে যোগ্য, সেটি বাইডেন বলেছেন কথাটি। এবং যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিতে অযোগ্য ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদের মত। এবং কোটা আন্দোলনে হামলার প্রতিবাদ বিক্ষোভে সরব ছিলেন শিক্ষার্থীরা। সারা দেশের প্রতিনিধি বৈঠক, সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঘোষণা, আজকের যে খবর সেটি দেওয়া হয়েছে। এবং প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি, তদন্তে বেরোচ্ছে পিএসসির আরও একাধিক কর্তার নাম। পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠের প্রধান খবর, প্রধানমন্ত্রীর চীন সফর কূটনৈতিকভাবে সফল, এটি বিশেষজ্ঞদের অভিমত। একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে। এছাড়া বৃষ্টিতে ডুবল রাজধানী, রেকর্ড 130 মিলিমিটার বৃষ্টি, প্রধান সড়কে কোমর পানি, জলাবদ্ধতায় ব্যাপক যানজট, নাগরিক দুর্ভোগ। এছাড়াও হঠাৎ অস্থির পেঁয়াজের বাজার। আছে গাজায় ইসরায়েলি বিমান হামলায় 4 ত্রাণকর্মী নিহত এবং প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির আরও 24 কর্মকর্তা। ফেঁসে যেতে পারেন প্রশ্ন কিনে যারা চাকরি পেয়েছেন তারাও। এছাড়াও পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, আজ কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধীরা। দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, প্রাইস হাইক হিটস এসেনশিয়ালস অ্যাজ রাইস, ভেজিটেবল কস্ট সোয়ার। এছাড়াও আছে পার্টস অফ দ্য সিটি আন্ডার ওয়াটার, হেভি রেইনফল প্যারালাইজেস ঢাকা, কমিউটার্স সাফার। এছাড়াও আছে সাবসিস্টেন্স ওয়ার্ক টু বি টাফার ইন সাউথ এশিয়া, যেটি বলা হচ্ছে যে দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে, বিশেষ করে চাল এবং সবজির যে দাম বেড়েছে সেই খবরটি দেওয়া হয়েছে। এবং রাজধানীতে গতকাল বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা এবং যানজট তৈরি হয়েছিল সেই খবরটিও দেওয়া হয়েছে। পরের পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস, তাদের প্রধান খবর, প্রাইভেট ক্রেডিট ড্রপস অ্যাজ ব্যাংক ডাম্পিং funds in government securities. এছাড়াও ডাউনপোর,
deluges Dhaka, drainage goes haywire। যেটি বিষয়টি বলা হচ্ছে যে ড্রেনেজ ব্যবস্থার যে সমস্যা, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণেই জলজট তৈরি হয়েছে ঢাকায় বৃষ্টিতে, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। পরের পত্রিকা দ্য ডেইলি স্টার, তাদের প্রধান খবর কোটা সিস্টেম, গভর্নমেন্ট জবস রিফর্মস মাস্ট বি ওয়েল থট আউট, এক্সপার্টস সে 2008 কোটা অ্যাবলিশমেন্ট ডান হারিডলি। এছাড়াও ডাউনপোর ড্রাউন্স পার্টস অফ ঢাকা, যেটি বলা হচ্ছে যে এর আগে যে সংস্কার আনা হয়েছিল কোটা ব্যবস্থায় সেটি খুব তাড়াহুড়ো করে আনা হয়েছে, এটি বিশেষজ্ঞরা বলছেন, যে কারণে এই এখন যে আন্দোলন শুরু হয়েছে সেটির এই আন্দোলন ঘটার সুযোগটা তৈরি হয়েছে, কারণ খুব ভালোভাবে চিন্তা ভাবনা না করেই সংস্কারটি আনা হয়েছিল। এবারের যদি সংস্কার আনতে হয় কোটা ব্যবস্থায়, সেটি যেন ভালোভাবে চিন্তা ভাবনা করে আনা হয়, সেই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে ঢাকায় গতকাল 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 6 ঘন্টার বৃষ্টিতে ঢাকার বেশিরভাগ রাস্তাঘাট ডুবে গেছে এবং প্রধান প্রধান যে সড়কগুলো সেগুলো কোথাও কোথাও হাঁটু পানি ছিল, কোথাও কোমর পানি ছিল, সেই খবরগুলো দেওয়া হয়েছে। এবং যেটি গতকাল থেকেই আমরা দেখছিলাম যে সাধারণ মানুষের যে ব্যাপক ভোগান্তি এবং যে দুর্ভোগ, সেটি গতকাল সকাল থেকেই আমরাও চেষ্টা করেছি, আমাদের সহকর্মীরা চেষ্টা করেছেন মানুষের দুর্ভোগকে সামনে আনার জন্য, এবং সেই খবরগুলোই কিন্তু আজ সবগুলো গণমাধ্যমেও আছে। এবং একই সঙ্গে এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি, সব কিছু উপেক্ষা করে গতকালও কোটা সংস্কারের পক্ষের যারা আন্দোলনকারী তারা রাজপথে ছিলেন, এবং গতকালকের আগের দিন পুলিশি যে বাধা দেয়া হয়েছে সারা দেশেই কোটা সংস্কার আন্দোলনকারীদের, এবং কোথাও কোথাও লাঠিচার্জ করেছে পুলিশ তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, সেই সব হামলা এবং পুলিশি বাধার প্রতিবাদেও তারা গতকাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এই যে কোটার যে সংস্কার দাবি করছেন শিক্ষার্থীরা, এই দাবিটা কতখানি যৌক্তিক এবং এর পরবর্তী প্রক্রিয়াটা কি হতে পারে? কারণ সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি আদালতের সিদ্ধান্তের বিষয়, কিন্তু হাইকোর্ট এরই মধ্যে বলেছে যে সরকার চাইলে এটি পরিবর্তন এবং পরিবর্ধন করতে পারে, এবং আদালতের দরজাও শিক্ষার্থীদের জন্য খোলা। তাহলে শিক্ষার্থীদের জন্য এখন করণীয় কি? বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত। স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। শুভ সকাল। এই যে শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনটিকে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করবেন, এবং আসলে কোটার সংস্কারটা কোন কোন জায়গায় দরকার বলে আপনি মনে করেন? চাকরির একটা বড় সমস্যা কিন্তু হচ্ছে গত বেশ কয়েক বছর ধরে কিন্তু সামনে আসছে যে শিক্ষা যারা পাচ্ছে, শিক্ষার্থী যারা, আমাদের সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5,000 ছাত্রছাত্রী ছিল, আমরা যেমন 68 থেকে 72, 73 পড়েছি। এখন তো 40,000-এর বেশি ছাত্রছাত্রী। তখন 4-5টা বিশ্ববিদ্যালয় ছিল, এখন তো সরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে 100 ছাড়িয়ে গেছে। ছাত্র বাড়ছে, সেই তুলনায় কিন্তু উচ্চ শিক্ষা নিচ্ছে যারা, তাদের চাকরি হচ্ছে না। মানে দেশের বাইরে যে অংশটা যাচ্ছে মধ্যপ্রাচ্যে, বা তারা কিন্তু মানে তুলনামূলক কম শিক্ষার সাথে সংশ্লিষ্ট। আর একটা যাচ্ছে হলো একদম বাইরে চলে যাচ্ছে প্রকৃত মেধা পাচার, যেটা নিয়ে আমরা খুব কম আলোচনা করছি। এই যে কোটার দাবিটা আসছে, অনেক সব সমস্যা কিন্তু সবসময় সামনে আসে না। একটা সমস্যা এখন আমাদের সামনে আসছে, 18 সালে এসেছিল, এখনো প্রায় একই ধরনের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে প্রভাব আছে। অন্যদিকে দেখেন সরকার সমর্থিত ছাত্র সংগঠন, তারা তো সব শিক্ষা প্রতিষ্ঠানেই বলা যায় তাদের অন্তত আপাত দৃষ্টিতে যদি কেউ দেখে যে পূর্ণ নিয়ন্ত্রণ, কিন্তু সেই নিয়ন্ত্রণ হচ্ছে টেকনিক্যাল। সাধারণ ছাত্র ছাত্রী যারা, তাদের উপরে যে খুব নিয়ন্ত্রণ তা বলা যাবে না। মধুর ক্যান্টিন নিয়ন্ত্রণ বা বিভিন্ন হলের গেস্ট রুম নিয়ন্ত্রণ, তার মানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা এই নিয়ন্ত্রণকারীদের সমর্থন করছে তা না।
কাজেই এই ইস্যুটা সামনে এসেছে। সংসদে আলোচনা হতে পারে, সমাজের নানা অংশে আলোচনা হতে পারে, আবার কোটা তুলে দিতে বা কোটা সংস্কার যারা চাচ্ছে তারা বলতেছে যে জরুরি পার্লামেন্ট ডেকে সমাধান করা হোক। তা কিন্তু হয় না। কারণ জরুরি ভিত্তিতে ডেকে একদিন দুই দিন আলোচনা করে বিষয়টার সমাধান করা হলো, ব্যাপারটা তা না। তাইলে আবার হয়তো দেখা যাবে যে অপূর্ণতা থেকে যাচ্ছে। কাজেই সংশ্লিষ্ট সবার মধ্যে আলোচনা হোক। আর অর্থনীতিতে অনেক ধরনের পরিবর্তন ঘটছে, উন্নয়ন ঘটছে, বড় বড় অবকাঠামো হয়েছে, শিল্পের প্রসারের সুযোগ সৃষ্টি হচ্ছে, তথ্য প্রযুক্তির বিকাশ ঘটার মতো একটা অবস্থায় বাংলাদেশ আছে। এই নতুন অবস্থায় কর্মসংস্থান, এই যে শতাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং, প্রচুর ছাত্রছাত্রী বের হচ্ছে পাশ করে। 14-15 লাখ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, 20 লাখের বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদের তো কর্মসংস্থান ভাবতে হবে, এবং দেশের ভিতরে, বাইরে আর কজন যাবে? আর সেটা কিন্তু মেধা পাচার হয়ে যায়, ফেরত আসে না। তাদেরও কিভাবে দেশের কাজে লাগানো যায় এগুলো ভাবতে হবে। কাজেই একটা জনপ্রিয় ইস্যু সামনে এনেছে। যারা এনেছে তারা ছাত্রদের আন্দোলনে অনেক ধরনের আবেগ থাকে, সেগুলো বিবেচনায় নিতে। আমরা যখন ছাত্র আন্দোলন করেছি সবকিছুই যে যৌক্তিক, পরে মনে হয়েছে যে 60-এর দশকে একসময় দাবি ছিল যে 3 বছরের ডিগ্রি কোর্স চলবে না, এটা শিক্ষা সংকোচনের একটা নিচ্ছে, পদক্ষেপ নিচ্ছে আইয়ুব খান, মোনায়েম খান। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা তো চালু করেছি বাংলাদেশে 3 বছরের ডিগ্রি, 4 বছরের অনার্স। বিশ্ববিদ্যালয় শেষ করতে কমপক্ষে 5 বছর লাগে। কাজেই কিছু আবেগ থাকে, কিন্তু ছাত্ররা কতগুলো খুব যুক্তিসঙ্গত দাবি এনেছে। সরকার তাদের পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, স্থানীয় সরকারে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, বিরোধী দল আছে, তাদের সবাই মিলে একটা ফয়সালার সূত্র বের করা উচিত, যেটা টেকসই হবে। তবে মূলটা হচ্ছে যে আপনি সরকারি চাকরি আর কত বছরে নিয়োগ হয়? মূলটা তো হচ্ছে বেসরকারি খাত। আপনার ব্যাংক ঋণ 75% যাচ্ছে বেসরকারি খাতে, বেসরকারি ব্যাংকের নিয়ন্ত্রণ। অর্থনীতিতে যত চাকরি হচ্ছে আপনার সবই কিন্তু বেসরকারি খাতে। কৃষি তো পুরোটাই বেসরকারি খাত। ছোট বড় শিল্প উদ্যোক্তা যারা, বা তথ্য প্রযুক্তির বিকাশ, বা ছোটখাটো প্রতিষ্ঠান করে তারা কর্মসংস্থান করে, এসএমই যেটা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, সবই তো বেসরকারি খাতে। সেইগুলো যাতে আরো বিকশিত হয়, কর্মসংস্থানের জায়গা যদি আপনি তৈরি করতে না পারেন, সৃষ্টি করতে না পারেন, তাহলে কিন্তু বারবার এই এখন কোটা আসছে, কিছুদিন পরে শিক্ষিত বেকারদের কাজ চাই, সেই ইস্যুটা আবার সামনে আসবে। কাজেই আমাদের পরিকল্পনা কমিশন থেকে শুরু করে গবেষণা সংস্থা যত আছে, চেম্বারগুলো, তাদের নেতারা আছেন, অর্থনীতিতে এখন শত শত কোটি টাকার মালিক বহু পরিবার তৈরি হয়েছে, তাদেরও কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত। তাহলে আমরা একটা যৌক্তিক সমাধান পাবো, যেটা আমাদের স্মার্ট বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবে। এছাড়াও এখন যে সংকটটি তৈরি হয়েছে, যে সরকার এবং আদালত নিজেদের মধ্যে যে বক্তব্য দিয়েছে, সরকার পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল যে এটি একেবারেই আদালতের এখতিয়ার, এবং আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আপাতত স্থগিত করা উচিত, এবং আদালত যেটি বলেছে যে সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারে। সেই জায়গা থেকে সমাধানের পথ কি? এখন যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরাও মাঠ ছাড়ছে না, সেই জায়গা থেকে আপনার কি মনে হয়? শিক্ষার্থীরা এই জায়গাটা তো একটা সমাধান সূত্র। আদালত কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছে, যে তারা বলেছে যে হ্যাঁ, প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে, সংসদের সিদ্ধান্ত হতে পারে আলোচনার মাধ্যমে। আর সরকার কেন, ধরেন আমরা যখন বলি, যে আবারও বলি পাকিস্তান আমলের কথা, আইয়ুব খান, মোনায়েম খানও কিন্তু আমরা যখন দাবি তুলেছি এক পর্যায়ে তারা মেনে নিয়েছে যে শিক্ষানীতি বা হামিদুর রহমান কমিশনের রিপোর্ট এগুলো কার্যকর করবে না তারা। কাজেই ছাত্ররা যারা দাবি করছে, আর এখন যারা সরকারের মন্ত্রিসভায় আছেন বা এমনকি সচিবালয়ে আছেন, শীর্ষ পদের বিভিন্ন জায়গা, বা আইন শৃঙ্খলা বাহিনীতে আছেন, তারা কিন্তু অনেক সময়, একটা সময় ছাত্র আন্দোলনে অনেকে যুক্ত ছিলেন। কাজেই কি করে ছাত্র নেতাদের সঙ্গে যারা আন্দোলনে আছে যোগাযোগ করতে হয়, আলোচনা করতে হয়, সেটা কৌশল কিন্তু তাদের জানা আছে। ছাত্রদের সঙ্গে ডায়লগ অবশ্যই করতে হবে,
দুই পক্ষ বা সরকার যেমন বলছে যে আহ, যদি রাজপথ বন্ধ করা হয় তাহলে কঠোর পদক্ষেপ নেবে। হ্যাঁ, কঠোর পদক্ষেপ নিয়ে পুলিশ ছাত্রদেরকে হয়তো হল হোস্টেলে ফেরত পাঠিয়ে দিতে পারে বা বাসায় বা শিক্ষা প্রতিষ্ঠানে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তো দেখবে যে শিক্ষকরা ধর্মঘট করছে। কোন ক্লাসে যাবে তারা? আর সবচেয়ে বড় হলো যে আলোচনা করতে তো কোনো সমস্যা নেই। ছাত্র সংসদ গুলো আমাদের বিভিন্ন সময় ছিল, সেগুলো নাই। সেটাও কিন্তু একটা ডায়লগের জায়গা ছিল। সেটা তো বহু বছর, 2 দশকেরও বেশি ধরে, 3 দশক বলা যায়, বন্ধ হয়েছে। এই জায়গাটা তোমাদের নজর দিতে হবে যে ছাত্ররা যাতে নিজেদের মতামত সবসময় প্রকাশের একটা ফোরাম, প্ল্যাটফর্ম খুঁজে পায়। নইলে এখন এই যে কোত্থেকে ছাত্ররা আসলো, নেতৃত্বে কারা আসলো কেউ জানে না। কেউ ষড়যন্ত্র খুঁজতে পারে যে কেউ ভেতর থেকে কলকাঠি নাড়ছে। তো সেটাও তো ছাত্রদের বা সরকারি ছাত্র সংগঠন বা অন্যান্য ছাত্র সংগঠন, এই যে ধরেন অনেকগুলো ছাত্র সংগঠন আছে, সংখ্যা ধরলে 30-35টা হয়ে যেতে পারে, তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। তাদের এই যে ছাত্ররা রাজপথে আছে, এমনকি পরশুদিন তো পুলিশের ব্যারিকেড ভেঙেই ছাত্ররা পথে নেমে গেল। কিন্তু এই যে ছাত্র সংগঠনগুলো, তারা কোথায়? তাদের প্রভাব কোথায়? তাদের বক্তব্য কোথায়? শুধু আপনারা গণমাধ্যম তুলে ধরছেন, কিন্তু সাধারণের উপরে তাদের প্রভাব কোথায়? ছাত্রলীগ বলছে যে নিরঙ্কুশ প্রভাব তাদের, বা আরো কোন কোন ছাত্র সংগঠন বলছে। তাদেরও কিন্তু এই জায়গাটা মনোযোগী হওয়া উচিত যে কেন তাদের জানাশোনার বাইরেই এত বড় একটা আন্দোলন সামনে চলে আসলো। কিংবা ধরেন আবার 18 সালের কোটা আন্দোলন, অনেক নেতারা তো রাজনৈতিক দলও করে ফেলেছিল সেই সময়ের আন্দোলনের নেতারা। পরে দেখা গেল নিজেরাই নিজেদের বিরুদ্ধে, কোটা আন্দোলনের যারা নেতা, তারা পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে যে চাঁদাবাজি করেছে, সাধারণ ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে, ব্যক্তিগত সম্পদ গড়েছে, এমনকি যে গণমাধ্যম ইস্যুগুলো তারা। কর্মীদের উপরে হামলা হয়েছে গত পরশুদিন, এবং হ্যাঁ, সেই বিষয়েও ছাত্র আন্দোলনের যারা নেতা, যারা নেতৃস্থানীয় আছেন, তারা বলছেন যে কারা এই হামলা করেছে সেটি তারা বলতে পারবেন না। এটি একেবারে সিসিটিভির। এটা তো পারস্পরিক দোষারোপ করে তো আপনি তো চোখের সামনে দেখা হচ্ছে আজকাল গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার কারণেও কে হামলা করেছে সেটা তো চোখের সামনে দেখা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আন্দোলনের যারা আছে তাদের খবর সব গণমাধ্যম কিন্তু ব্যাপকভাবে দিচ্ছে, অথচ আহ, কারোটা পছন্দ না হলে গণতন্ত্রের কথা বলছে, আবার কারো মত পছন্দ না হলে তার উপরে হামলা করছে। এই দুইটা তো একসঙ্গে যাবে না। আরেকটাও মনে রাখতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব ভালো একটি স্লোগান। বৈষম্য তো শুধুমাত্র কোটায় না, এ সমাজে নানান জায়গা বৈষম্য আমরা দেখছি। মুষ্টিমেয় লোকের হাতে সম্পদ হচ্ছে, জিনিসপত্রের দাম নিয়ে আমরা উদ্বেগ। আরো হাজারো কিছু সমস্যা আছে। হাজারো সেই সমস্যা, জায়গা হ্যাঁ। থেকে শুধু এগুলো একটা কিন্তু সমস্যা আটকানো নিয়ে উচিত। পড়ে থাকার সুযোগ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।